এটিএন মিউজিক প্রতিনিয়ত দর্শকদের কাছে নতুন শিল্পীদেরকে তুলে ধরতে পছন্দ করে, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সেটে আছেন বর্তমান সময়ের দারুণ একজন কণ্ঠশিল্পী। আমাদের সঙ্গে আছেন সাদমান খান। গল্প গানে শুনবো তার গান, শুনবো তার জার্নির কথা, আর সেই সাথে আপনারা আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। সাদমান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। আপনি গান করছেন, গানকে পছন্দ করেন, গানকে সাথে নিয়ে আছেন। সম্প্রতি সময়ে অনেকগুলো কাজের কথা কিন্তু আপনার হচ্ছে, কাজের সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমার সম্প্রতি একটি গান রিলিজ হয়েছে, গানটির নাম কি জানি। গানটিতে আমার সাথে সহশিল্পী হিসেবে আছেন তাসনিম জামান স্বর্ণা। গানটি গত 2 দিন আগে রিলিজ হয়েছে মেইন প্রোডাকশন চ্যানেল থেকে, এবং গানটি আগে রিলিজ হয়েছে একটি ভ্যালেন্টাইন্স নাটকে। নাটকটির নাম হচ্ছে রিফ্লেকশন অফ লাভ, যেটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং তানিয়া বৃষ্টি। গানটির নাম কি জানি। বাহ, দারুণ। এই যে অল্প সময়ের একটা ক্যারিয়ার, সেখানে আপনি অলরেডি নাটকের গানে কাজ করছেন, যেটা অনেক শিল্পীর স্বপ্ন। এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই, যে কাজটা কিভাবে আপনার কাছে এসেছে আর আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে কাজটি খুবই ভালো লেগেছে, এবং পার্সোনালি আমার সাথে যে সহশিল্পী ছিলেন তিনিও খুবই ভালো পারফর্ম করেছেন গানটিতে। আর গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন অ্যাপল মাহমুদ এমিল ভাইয়ের সাথে। এর আগেও আমার বেশ কয়েকটি কাজ করা হয়েছে, এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজেও আমি ভাইয়ের সাথে ছিলাম। বিভিন্ন নাটক এবং বিভিন্ন ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমরা কাজ করেছি। তো ভাইয়ের সাথে আসলে কমিউনিকেশন বা বন্ডিংটা অন্যরকম, এই জন্য হয়তো বা খুবই কমফোর্টেবল ফিল করি ওনার সাথে কাজ করতে। বাহ, দারুণ। এই কাজটির তাহলে কিছুটা অংশ বিশেষ আমাদের দর্শকদেরকে দেখিয়ে নিয়ে আসি, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। খুব অল্প সময়ে কিন্তু আপনার 6টিরও বেশি মৌলিক কাজ রয়েছে, এবং পাশাপাশি আপনি কিন্তু বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আপনি কাজ করেছেন, কভার সংগুলো করেছেন। এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছি। আমার প্রথম মৌলিক গান রিলিজ হয়েছিল 2022 সালে, যেটি জি সিরিজের ব্যানারে ছিল, এবং এরপরও জি সিরিজের সাথে আমার বেশ কয়েকটি কাজ করা হয়েছে। কিছু রিলিজ হয়েছে এবং কিছু রিলিজের অপেক্ষায় আছে। পাশাপাশি আমি নাটকের গান যেমন মেনশন করলাম, নাটকের গান এখনও করা হচ্ছে এবং কিছু করা হয়েছে। সামনেও বেশ কিছু গান আসতে চলেছে। আমার নিজের কিছু লেখা এবং সুর করা গানও সামনে আসতে চলেছে, এবং সব মিলে খুবই এক্সাইটেড এবং খুবই লুক ফরওয়ার্ড করছি আমার নেক্সট কাজগুলোর জন্য। আপনি এডুকেশন পারপাসে দেশের বাইরে আছেন, সেই সাথে অ্যাট এ টাইমে আপনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে গানের সাথে কাজ করছেন। দুটো আপনাকে কনফ্লিক্ট করে না? মিথ্যা কথা বলবো না, সামান্য হয়তো বা কনফ্লিক্ট করে, বিকজ আমি আলাদা একটা টাইম জোনে থাকি, এবং পাশাপাশি বাইরের লাইফ সবাই হয়তো বা জানেন কতটা বিজি থাকে, সেখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে। সব মিলিয়ে একটু কষ্ট এখানকার সাথে সেখানকার ম্যানেজ করা। বাট আমি আমার রুমে পার্সোনালি একটি হোম স্টুডিও সেট আপ করে রেখেছি, যাতে সেটা ইউকেতে। তো এখান থেকে যদি কোনো কাজের অফার আসে, আমি রেকর্ডটা আমার বাসায় একটা ছোট পরিসরে করার চেষ্টা করি। এবং বাংলাদেশে মাঝখানে আমার 1 বছরের মতো সময় আসা হয়নি, তো হয়তোবা একটু আমি দূরে ছিলাম বিষয়গুলো থেকে। বাট আবারও বহুদিন পরে এসে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। বেশ কিছু ভালো কাজও হয়েছে এই বিগত 1 মাস যতদিন আমি বাংলাদেশে ছিলাম, এবং আশা করছি এখন থেকে আমি যোগাযোগটা আরো একটু ভালোভাবে রাখার চেষ্টা করব, যাতে আমার ইন্ডাস্ট্রির কাজগুলো আরো ভালোভাবে করতে পারি। যেখানে প্রতিদিন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন শিল্পী, নতুন নতুন মুখ যোগ হচ্ছে, সেখানে আপনি দেশের বাইরে থাকছেন, ইন্ডাস্ট্রির অনেক বাইরে থেকে কাজ করছেন। আপনার কি কখনো ইনসিকিউর ফিল হয়, নিজে হারিয়ে যাওয়ার একটা প্রবণতার বিষয় কি কখনো মাথায় আসে? সেরকম নয়, কারণ আমি গানটা আসলে একদম নিজের জন্য করি, তো অবশ্যই অডিয়েন্সের প্রভাবটা অনেক বেশি। কিন্তু এখনকার সময় আমার মনে হয় না আমি দেশের বাইরে থাকার কারণে আমার অডিয়েন্সরা মিস আউট করবে, কারণ সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে রিচ করতে পারে। তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আমি নিজে ওভাবে আসলে কখনো ভেবে দেখিনি। কিছুটা হয়তো বা মিস আউট করি দেশের যে ইন্ডাস্ট্রির যে একদম মেইন স্ট্রিম কাজগুলো, ভাইবটা, বা এখানে সবাই আছে, সহশিল্পী যারা আছেন, সেই পরিবেশটা হয়তো বা মিস করি। কিন্তু আমাদের কিন্তু লন্ডনে অনেক প্রোগ্রাম হয়, এবং আমাদের সেখানে মিউজিকের পরিবেশটাও বেশ ভালো, অনেক বিশাল একটি বাঙালি কমিউনিটি আছে। সেক্ষেত্রে সেখানে বেশ ভালো ভালো কিছু প্রোগ্রাম আমার করা হয়েছে এবং করা হচ্ছে প্রতিনিয়ত। সেক্ষেত্রে সেই বিষয়গুলো একটু কমই মিস করি, যেহেতু আমার মিউজিক্যাল লাইফটা সেখানেও অনবরত চলছে। বা তাহলে বলা যাচ্ছে যে আপনি গান থেকে দূরে না, গানের সাথেই আছেন। একটু আসি যে 2022-এ একটি রিয়েলিটি শোর মাধ্যমে আপনি কিন্তু আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে পরিচিত হন, দর্শক আপনাকে চিনতে পেরেছে। যদিও ছোটবেলা থেকে আপনি গান করছেন, আপনি ছোটবেলা থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন, এবং ছোটবেলাতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আপনি পরপর 6 বার আপনি প্রথম স্থান অধিকার করেছেন, এবং পরবর্তীতে 2022-এ আপনি আবার রিয়েলিটি শোতে জয়েন করেছিলেন। তাহলে এই যে একটা জার্নি ছিল আপনার, এই জার্নির গল্পটা আমরা ছোট্ট করে শুনতে চাই।
হ্যাঁ, অবশ্যই। রিয়েলিটি শোটি 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় এবং তার প্রথম যে অডিশন পর্বটি সেটি ছিল একটি অনলাইন ভিডিও সাবমিশন, এবং আমি একদমই লাস্ট 10 মিনিট সময় আমার বাকি ছিল হয়তো ভিডিও সাবমিশন, কাজ আমি অতটা হয়তো ইন্টারেস্টেড ছিলাম না রিয়েলিটি শো নিয়ে। সেই সময়টা থেকে আপনি দেশে ছিলেন? আমি দেশে ছিলাম, আমি পড়াশোনা করছিলাম, পড়াশোনাতে একটু বেশি ফোকাস ছিল। তো সেই সময় আমি জাস্ট একটা র্যান্ডম ভিডিও রেকর্ড করে সেন্ড করি এবং বাই কোইন্সিডেন্স সেটি সিলেক্ট হয়। তারপর থেকে বাকি রাউন্ডগুলো শুরু হতে থাকে। আমি খুবই টেনশনে ছিলাম বিকজ আমার সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল রিয়েলিটি শোতে যখন চলছিল, কিন্তু করোনার কারণে আমার সেমিস্টার এক্সামটা পিছিয়ে যায় এবং ভাগ্য আমার সহায় ছিল, হয়তোবা সে কারণে আমি ক্যাম্পিং করতে পারি। দীর্ঘ 2-2.5 মাসের মতো আমাদের ক্যাম্পিং ছিল ঢাকার বাইরে। সেখান থেকে সব শেষ করে আমি সেকেন্ড রানার আপ হিসেবে অ্যাওয়ার্ডের হই রিয়েলিটি শোটাতে। তো অনেক কিছু শিখতে পেরেছি রিয়েলিটি শোতে, শুধুমাত্র মিউজিকই না, সেখানে যারা আছেন বিচারকরা, প্রতিযোগীরা সবাই খুবই ট্যালেন্টেড, তাদের কাছ থেকে প্রতিনিয়ত শেখার অনেক কিছু আছে। এবং ক্যাম্পিংয়ে থাকার ফলে কিন্তু আমাদের একটি বন্ডিং বা একটা জুনিয়র এবং সিনিয়রদের মধ্যে একটা যে গ্যাপ সেটা একদমই চলে যায়। এবং আমাদের বিচারকরা এবং আমাদের ট্রেনাররা সবাই খুবই হেল্পফুল ছিলেন। সব মিলিয়ে ইট ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। ওয়াও, গ্রেট। আমরা এই বিষয়ে আরো শুনবো, তবে তারও আগে একটু গান শুনবো। কোন গানটি থাকবে আমাদের জন্য? আমি যেহেতু সেমি ক্লাসিক্যাল গানের প্রতি একটু দুর্বল, আমি একটি মান্নাদের একটি গান গাওয়ার চেষ্টা করছি, শুনবো। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার আমি যে জলসা ঘরে। বাহ, দারুণ। বোঝা যায় যে আপনি পুরোনো দিনের গানগুলোকে পছন্দ করেন, সেই গানগুলো আপনার প্রতিনিয়ত শোনা হয়। এই যে ক্যাম্পেইনের একটা কথা বলছিলেন যে 2-2.5 মাসের একটা ক্যাম্পেইন ছিল, সেখানে অনেক কিছু আপনি শিখতে পেরেছেন। আপনি যেহেতু ছোটবেলা থেকেই উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন, সে 4 বছর বয়স থেকে, তারপরেও আপনি নিজেকে কিভাবে মডিফাই করতে পেরেছেন এই 2.5 মাসের ক্যাম্পেইনে? 2.5 মাসের ক্যাম্পেইনে শুধুমাত্র গানের বাইরে, লাইক আই মেনশনড, ওখানে অনেক রকম শেখার জিনিস ছিল, যেমন পারফরমেন্স। একটা পারফরমেন্সের পিছনে কিন্তু অনেক কিছু ইনভলভ থাকে, আপনি অবশ্যই জানবেন। অনেক টেকনিক্যাল বিষয় থাকে, তো টেকনিক্যাল বিষয়গুলো আগে হয়তো বা আমি অতটা ভালো জানতাম না। রিয়েলিটি শোতে যে আমার টেকনিক্যাল নলেজটা অনেক এনরিচড হয়েছে। পাশাপাশি আমি বলবো যে আমি ইন্সপায়ার্ড হয়েছি অনেককে দেখে। হয়তো বা আমি একটা সময় একটা সার্টেন অ্যামাউন্টের রেয়াজ করতাম, আমি আরেকজনকে দেখলাম সে ডাবল অ্যামাউন্টের রেয়াজ করছে, তাকে দেখে অবশ্যই আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমাকেও আরেকটু বেশি প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি যে বিষয়গুলো সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কন্টেস্টেন্ট ছিল, তো সবার মধ্যে একটা ডাইভার্সিটি, একটা ইনক্লুসিভিটি একটা ব্যাপার ছিল, যে বিষয়টা থেকে আমি আরো অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। কমিউনিকেশন স্কিলটার বিষয়ে জানা গিয়েছে, নিজেকে প্রেজেন্ট করা, অনেক আসলে বিষয় ছিল, সবগুলো এখন মেনশন করতে পারছি না, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ হোল এক্সপেরিয়েন্স। আসলে রিয়েলিটি শো একটা স্তম্ভ তৈরি করে দেয় একজন শিল্পীর, সবকিছুকে ভালোভাবে মডিফাই করে দর্শকদের কাছে আসলে পৌঁছে দেয়। আসলে সবার একটা প্ল্যাটফর্ম দরকার হয়। আমরা সবাই হয়তোবা গান করি, অনেকে অনেক ভালো গান করেন, কিন্তু নিজেকে এক্সপ্রেস করার জন্য একটা প্ল্যাটফর্ম, যেমন এটিএন বাংলা যেমন একটি প্ল্যাটফর্ম, সেরকম কিন্তু প্ল্যাটফর্ম দরকার হয় সবারই নিজেকে এক্সপ্রেস করতে। ঠিক তেমন একটি প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের বাংলাদেশের রিয়েলিটি শো গুলো। এবার একটু আসি, রিয়েলিটি শো আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, দর্শকদের কাছে তো আপনি পৌঁছে গেছেন, এখন দর্শকদের মাঝে টিকে থাকার বিষয়টা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ব্যাপার থাকে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে ফেস করছেন? সত্যি কথা বলতে আমি খুব বেশি কম্পিটিটিভ মেন্টালিটির না, তো আমি আসলে নিজের মতো নিজে কাজ করে যেতে চাই এবং আমার পছন্দের কাজগুলো আমি করে যেতে চাই। আমি শুধুমাত্র দর্শকদের অবশ্যই অনেক ইম্পর্টেন্স আছে, কিন্তু শুধুমাত্র দর্শকদের জন্য না, আমার যে কাজটি ভালো লাগে আমি সেই কাজটি করে যেতে চাই। এবং পাশাপাশি নিজেকে যেভাবে প্রস্তুত করছি সেটি হচ্ছে নিজের প্র্যাকটিসটা সবসময় কন্টিনিউ করছি। পাশাপাশি আমি প্রোগ্রামসও করার চেষ্টা করছি যাতে আমি মোর অডিয়েন্সের কাছে রিচ আউট করতে পারি, এবং আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এখনকার সময় অ্যাজ ইউ নো সোশ্যাল মিডিয়া ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, তো আমি আপ টু ডেট পোস্ট করার চেষ্টাও করি।
পাশাপাশি অরিজিনাল কাজের উপর বেশি ফোকাস করছি, নাটকের কাজ হোক বা নিজের গান লেখার ক্যাপাবিলিটিটা একটু বাড়ানোর চেষ্টা করছি, যাতে সামনে নিজের গানকে প্রডিউস করতে পারি। এখন বর্তমান সময়ে সব শিল্পীদের মাঝে এই প্রবণতা আমরা দেখছি। একটু আসি, যেহেতু আপনি ক্লাসিক্যাল নিয়েই অনেকটা সময় ছিলেন, পরবর্তীতে নিজেকে ভার্সেটাইল শিল্পী হিসেবে বিভিন্ন জায়গায় আপনি কনভার্ট করেছেন। এই যে বর্তমান সময়ে ক্লাসিক্যাল একটা ফিউশন হচ্ছে, ফোকের সাথে ক্লাসিক্যাল বা সবকিছু মিলিয়ে একটা ফিউশন করার যে একটা প্রবণতা, এই বিষয়টাকে আপনার কাছে কেমন লাগছে এবং এটা নিয়ে আপনি কাজ করছেন কিনা? আমার কাজ করা হয়েছে প্রিভিয়াসলি এবং সামনেও করছি, বা যে কাজটি করা হয়েছে সেটা এখনো রিলিজ হয়নি, হয়তো সামনে এই বছরে রিলিজ হতে চলেছে। ফিউশনটাকে আমি পজিটিভ নজরেই দেখি, শুধুমাত্র একটি বিষয়ে আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে অরিজিনাল গানটার যে মূল যে ভাবটা সেটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট আসে। বাট এছাড়া আমি ফিউশনকে ভালো হিসেবে দেখি, কারণ এটির দ্বারা কিন্তু ম্যাস পিপলের কাছে ক্লাসিক্যাল বা ফোক যে গানটি বলি সেটি পৌঁছে যাচ্ছে। আগে কিন্তু একটা নির্দিষ্ট সেক্টরের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, বাট এখন ফিউশন হওয়ার কারণে সেটি কিন্তু সবার মুখে মুখে পৌঁছে গেছে। আপনি আধুনিক নিয়েই বেশি কাজ করছেন, এর পাশাপাশি ফোক বা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতেও আপনি টাচ করছেন আপনার ভালো লাগা অনুযায়ী। তবুও নিজেকে কোন ধারাতে আপনি বেশি রাখতে চাইছেন বা রাখতে চান? আমি আসলে সব ধারাতেই রাখতে চাচ্ছি, কারণ একজন শিল্পীর কিন্তু কোনো লিমিট থাকে না। শুধুমাত্র একটি গানের মধ্যে সীমাবদ্ধ থাকার আমার ইচ্ছা নেই। আমি যদি সামনে কখনো কোনো ডিফারেন্ট টাইপের কাজের অফার পাই, আমি সেটাকে অবশ্যই করার চেষ্টা করব। বাহ, দারুণ। আপনার কিন্তু সম্প্রতি একটা গান এসেছে, আকাশ দিলাম শিরোনামে, এবং এই গানটিতে আপনি খুব এফোর্ট দিয়েছেন। আপনি বলছিলেন আমাকে ব্যাক স্টেজে যে এই গানটি আসছে, কাজ আসছে। তো এই গানটি সম্পর্কে জানবো, কিন্তু তারও আগে আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে নিয়ে আসতে চাই, কি বলেন? অবশ্যই। সুন্দর একটি গান দেখে আসলাম। এই গানটির কাজটা হয়ে ওঠা কিভাবে, বা এই যে গানটা করার পর এখন যে সব শিল্পীকে ভিডিওগ্রাফির উপর একটু বেশি নজর দিতে হয়, এই বিষয়টাতে আপনার মনোভাব কি? গানটির মিউজিক ডিরেক্টর মুশফিক লিটু এবং গানটির সুর করেছেন নাজির মাহমুদ, গানটি লিখেছেন কাজী বিভাস। গানটি আমার প্রথম মৌলিক গান, তো গানটি অবশ্যই আমার জন্য সবসময় অনেক স্পেশাল থাকবে। গানটির ভিডিওগ্রাফির কথা আমি স্পেশালি মেনশন করব। গানটি শ্যুট করা হয়েছে কাশ্মীরে, তো সেখানকার ভিডিওগ্রাফার, মডেল এবং পুরো ভিডিও টিম সেখানকারই ছিলেন। তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, তারা খুবই ফ্রেন্ডলি ছিলেন এবং আমার ভবিষ্যতে বলতে এই বছরের শেষের দিকে তাদের সাথে আরেকটি কাজ করার পরিকল্পনা আছে। বাহ, দারুণ। সম্প্রতি সময় তাহলে আমরা আরও একটি দারুণ মিউজিক ভিডিও পেতে যাচ্ছি। তো গল্পের এই সময়টাতে আপনার কাছ থেকে আরও একটা গান শুনতে চাচ্ছি, কোন গানটি থাকবে আমাদের জন্য? আমি আমার নিজের মৌলিক গান একটি গাওয়ার চেষ্টা করছি। গানটির নাম উড়াল মন, যেটি উড়াল মন নাটকেরই টাইটেল সং। আমি সেই গানটির থেকে একটু পার্ট গাওয়ার চেষ্টা করছি, শুনবো। আমার মনে খবর আমি নিজেই জানিনি, তোমায় নাকি ভালোবাসে সে খোঁজে রাখিনি। আমার মনে খবর আমি নিজেই জানিনি, তোমায় নাকি ভালোবাসে সে খোঁজে রাখিনি। হঠাৎ এক দমকা হাওয়ায় একটা পাখি এলো রে, বলল তুমি আসবে এবার আমার এই মনের ঘরে। ভালোবাসা নাকি প্রেম নাকি ঘোর কোনো, না জাগি না ঘুমে সব কিছু স্বপ্ন যেন। বাহ, দারুণ কথার একটি গান শুনলাম। গানকে ঘিরে আপনার পরিকল্পনা কি আছে পড়াশোনার পাশাপাশি? গানকে ঘিরে আমার পরবর্তী পরিকল্পনা, আমি আরও অনেক মৌলিক গানে কাজ করতে চাই এবং আমি যদি আমার ড্রিম ওয়ার্ক বলি সেটা হবে প্লেব্যাক সিঙ্গিং, আলটিমেট ডেস্টিনেশন। তো আমার ইচ্ছা, আমি যদি কখনো বাংলাদেশের কোনো স্বনামধন্য মিউজিক ডিরেক্টর এবং ফিল্ম ডিরেক্টরের কোনো ফিল্মে গান করতে পারি, সেটাকে আমি খুবই নিজেকে ধন্য হিসেবে গণ্য করব। পাশাপাশি আমি আমার পছন্দের জনরাতে মৌলিক গান করতে চাই, যেমন সেমি ক্লাসিক্যাল ধরনের মৌলিক গান করার আমার খুবই ইচ্ছা আছে, বা একটু ফিউশন টাইপের, ক্লাসিক্যালের সাথে দেখা যাচ্ছে ফোকের ফিউশন, এই ধরনের কিছু কাজ করারও পরিকল্পনা আছে। এবং অবশ্যই বাংলাদেশের স্বনামধন্য মিউজিক ডিরেক্টরের সাথে কাজ অবশ্যই করতে চাই। বাহ, আমরা আপনার এই পরিকল্পনাকে শুভকামনা জানাচ্ছি। বর্তমান সময়ে যারা গান করছে ইন্ডাস্ট্রিতে, তাদের গান কতটুকু দেখা হয়? বর্তমান সময়ে অনেকের গানে দেখা হচ্ছে
সম্প্রতি বাংলাদেশের ফিল্মের গানগুলো কিন্তু খুবই হিট হচ্ছে। সো প্রীতম আহমেদের নতুন হিট গানগুলো সবগুলোই বেশ ভালো লেগেছে। পাশাপাশি অনেক আমাদের জেনারেশনে অনেক শিল্পীদের গান শোনা হয়ে থাকে, যেমন আকাশ মাহমুদ, ওনার বেশ কয়েকটি গান রিসেন্টলি খুব হিট হয়েছে। পাশাপাশি বিভিন্ন যে ফিউশনগুলো হয়েছে সেগুলো শোনা হচ্ছে অনেক। বাহ, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বাংলা ইন্ডাস্ট্রির খোঁজ খবর রাখছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন। দারুণ। তো গল্প গানে আমাদের সময় শেষ। যাবার আগে এটিএন বাংলার দর্শক এবং আপনাকে যারা পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? অডিয়েন্সদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা বাংলা গানের সাথে থাকুন এবং শিল্পীদেরকে সাপোর্ট করুন। আপনারা যত বেশি গান শুনবেন আমরা কিন্তু তত বেশি সামনে এগোতে পারবো। তো আমাদের গান বেশি বেশি করে শুনবেন এবং আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ, দারুণ কিছু সময় পার করলাম। তো আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। অবশ্যই। দর্শক, গল্প করতে করতে খুব দারুণ কিছু গান শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। আগামীতে আবারও দারুণ একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে চলে আসব আমাদের এটিএন মিউজিকের এই মঞ্চে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষে আমাদের জন্য কোন গানটি থাকছে? আমি শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের যেখানে সীমান্ত তোমার গানটি গাওয়ার চেষ্টা করছি। দারুণ, শুনবো। তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখেরি সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এ ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নেই। আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে।